আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব ৭। ব্লু স্কাই হাসপাতালে লাঞ্চ ব্রেকে ক্যান্টিন এরিয়ার দিকে হেঁটে যাচ্ছিল মেহু এবং অদিতি। অদিতিও এই হাসপাতালেরই একজন নার্স। সে খুব ভালো মেয়ে। বলতে গেলে এই হাসপাতালে, এমনকি পুরো মুম্বাই শহরে হ্যারিকেন নিয়ে খুঁজলেও মেহুর বান্ধবী হিসেবে এই একটা মাত্র মেয়েরই দেখা মিলবে। মেহু এবং অদিতি যখন একে অপরের সাথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল, তখন পিছন থেকে কেউ একজন মেহুকে ডাকে, মিস মেহুলি। মেহু পিছন ঘুরে ব্যক্তিটিকে দেখে বলল, ইয়েস ডক্টর, বলুন। মেহু, তোমার সাথে কথা ছিল। ওহ সরি, হাসপাতালে তোমাকে অনেকেই মেহু বলে ডাকে তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেল। নো, ইটস ওকে। মুখ ফসকে বেরিয়ে গেছে, তখন আর কি করার। নেক্সট টাইম মুখ ফসকে গেলেও আমাকে মেহুলি বলেই ডাকবেন, ওকে ডক্টর? বাই দ্য ওয়ে, আপনি কি যেন বলতে চাইছিলেন? অ্যাকচুয়ালি মেহুলি, তুমি কি ফ্রি আছো? মানে আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি? সরি ডক্টর, আই অলরেডি হ্যাভ প্ল্যানস উইথ হার। অ্যাম আই রাইট বেবি? কথাটা বলতে বলতে মেহু অদিতির কাঁধে হাত রেখে অদিতির দিকে তাকালো। অদিতিও কিছুক্ষণ মেহুর দিকে তাকিয়ে থেকে ঘটনাটা বোঝার চেষ্টা করল। মেহু তাকে চোখের ইশারা দিতেই অদিতি কিছুটা ইতস্তত হয়ে বলল, ইয়েস ডক্টর, শি ইজ রাইট। ডক্টর ঈশান কিছুটা থতমত খেয়ে বলল, ওহ ওকে দেন, যাও তোমরা লাঞ্চ করে নাও। মেহু ডক্টর ঈশানের দিকে তাকিয়ে বলল, ওকে ডক্টর। তারপর অদিতির গালে একটা কিস করে বলল, লেটস গো বেবি। বলেই উল্টো ঘুরে অদিতির কাঁধে হাত রেখেই হাসপাতালের বাইরে চলে গেল। ডক্টর ঈশান সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসল। ডক্টর ঈশান সিং এই হাসপাতালেরই একজন ফ্রেশার ডক্টর। সে গত 5 মাস যাবৎ এই হাসপাতালে রয়েছে এবং গত 2 মাস যাবৎ সে মেহুর আশেপাশে থাকার চেষ্টা করে। হয়তো সে মেহুকে পছন্দ করে, অথবা এটাও হতে পারে যে সে মেহুকে ভালোবেসে ফেলেছে। হাসপাতালের বাইরে কিছুটা দূরে ফুটপাতের পাশে গাছের নিচে মেহু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার পাশে এক হাত কোমরে রেখে মেহুর দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে অদিতি। মেহু অদিতির দিকে ভয় ভয় চোখে তাকিয়ে বলল, এভাবে তাকাস না, ভয় পাচ্ছি তো। তুই আর ভয়, হাসালি আমাকে। মেহু হকচকিয়ে উঠে বলল, এই আমাকে একটু চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবি? অদিতি উদ্বিগ্ন হয়ে বলল, কেন, কি হলো? মেহু স্বাভাবিক হয়ে বলল, তুই হাসলি অথচ আমি দেখতে পেলাম না, আজব। তার মানে নিশ্চয়ই আমি অন্ধ হয়ে গেছি। অদিতি বিরক্ত হয়ে বলল, হেঁয়ালি না করে বল কি হয়েছে। ডক্টর ঈশানের সামনে এমন বিহেভ করলি কেন, যেন আমরা দুইজন। বেশ কিছু দিন ধরে ডক্টর ঈশান যে আমার কাছাকাছি ঘুরঘুর করে, নিশ্চয়ই তা তুই নোটিস করেছিস। মেবি হি লাইকস ইউ, বাট তুই যদি তাকে পছন্দ না করিস তাহলে ক্লিয়ারলি বলে দে। তুই তো জানিস ডক্টর ঈশান এই হাসপাতালের ফাউন্ডারের রিলেটিভ, আর নিশ্চয়ই এটাও জানিস যে আমি 3 বছরের কোর্স কমপ্লিট না করেই জবে জয়েন করেছি। আমার টাকার প্রয়োজন ছিল, তাই ডক্টর আঙ্কেল আমার 2 বছরের কোর্সের ভিত্তিতেই আমাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। যদিও চাকরি করাকালীন আমি আমার 3 বছরের নার্সিং কোর্সটা কমপ্লিট করে নিয়েছি, তবুও রুলস তো রুলসই। যারা নিয়ম ভঙ্গ করে আমাকে উপার্জনের সুযোগ করে দিয়েছে, আমার সেই ডক্টর আঙ্কেল ডক্টর আন্টি আমার জন্য অপমানিত হোক, আমি সেটা চাই না। তাহলে এবার তুই কি করবি? মেহু দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করার, ইগনোর করব। অদিতি মেহুর দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই যে চুপচাপ সহ্য করার মেয়ে নস সেটা তুইও জানিস, আর আমি খুব ভালো করেই জানি। সত্যি সত্যি বল, কি করবি তুই? তোকে তো বলেছি যে আমার ছোট থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন ছিল, আর আমার অনলাইন কোর্সও কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবছি এবার জব ইন্টারভিউ দেওয়া শুরু করব।
এখানে তো কত কত কোম্পানি আছে, যে কোনো একটা কোম্পানিতে তো আমি জব পাবই। জব কনফার্ম হয়ে গেলে নার্সের চাকরিটা ছেড়ে দেব। ততদিন একটু সহ্য করে থাকতে হবে আমাকে, কিছু করার নেই। আর এমনিতেও আজ যা কাণ্ড করে এলাম, এবার দেখবি আমার ধারে কাছেও ঘেঁষবে না। অদিতি এক প্রকার লাফিয়ে উঠে বলল, ভালোই হবে, তুই চলে গেলে আমার একটা বয়ফ্রেন্ড জুটবে। তোর ভয়ে কোনো ছেলে আমার দিকে তাকায় না পর্যন্ত, কথা বলা তো দূরের থাক। সত্যি আমি চলে গেলে তুই খুশি হবি? খুব। আজব তো, তাহলে তোর চোখ ছলছল করছে কেন? অদিতি মেহুর থেকে নিজের চোখ লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করল। মেহু ওর মাথাতে একটা গাঁট্টা মেরে বলল, পাগলি একটা, আইসক্রিম খাবো চল। 2 দিন পর রাত্রি 9টা নাগাদ মিত্তল পরিবারের সকলে একসাথে বসে ডাইনিং টেবিলে ডিনার করছে। সামাইরা রণভীরের উদ্দেশ্যে বলল, পাপা, আই ওয়ান্না আস্ক ইউ সামথিং। রণভীর সামাইরার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। পাপা, আমরা ফ্যামিলি ট্রিপে যাব না এবছর? কেন যাব না? অবশ্যই যাব। এটা আবার জিজ্ঞেস করতে হয়? তোমরা শুধু প্ল্যান বানাও আর যাওয়ার ডেট ফিক্স করো, বাকিটা আমরা দেখে নেব। সামাইরা উৎসুক হয়ে বলতে শুরু করলো, 4 দিনের মধ্যেই এ মাসের বাকি মিটিংগুলো কমপ্লিট হয়ে যাবে। আর ভাইদের শেডিউলেও তেমন কোনো চাপ নেই, তাই ভাবছি। এতটুকু বলতে না বলতেই পুনম সামাইরাকে থামিয়ে দিয়ে বললেন, এবছর ফ্যামিলি ট্রিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আরুষি অন্তঃসত্ত্বা, তাই আমি কোনো রিস্ক নিতে চাইছি না। সামাইরা বলল, ওকে মম, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আরুষি বলল, বড় মাম্মা চলো না যাই, আমারও বাড়িতে সারাদিন বসে থাকতে ভালো লাগে না, প্লিজ অনুমতি দাও। প্রিন্স সোফাতে বসেছিল। সে এক প্রকার লাফিয়ে লাফিয়ে এসে ডাইনিং টেবিলের চেয়ারে বসে থাকা পুনমের কোমর তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করলো এবং রাজি হওয়ার জন্য বায়না করতে লাগলো। ঋষিও তাদের হয়েই কথা বলছে, কিন্তু পুনম কোনোভাবেই রাজি হচ্ছেন না। এক পর্যায়ে হৃদ বললেন, বৌদি ভাই, তুমি রাজি হয়ে যাও, আরুষির খেয়াল রাখার জন্য আমরা সবাই তো থাকবই। তুমি আর আমি মিলে আরুষির কোনো সমস্যা হতে দেব না। এবার না হয় দূরে কোথাও যাব না, আমরা দুইজন সব কিছু সামলে নেব। তুমি এত চিন্তা করো না। হৃদ পুনমকে আশ্বস্ত করলে পুনম রাজি হয়ে যান। তবে ঠিক করা হয় তারা এবার দেশের বাইরে কিংবা মুম্বাই থেকে বেশি দূরে কোথাও যাবেন না। অনেক তর্ক বিতর্কের পর ঠিক হলো যে তারা লোনাভলা যাবে। তবে যাওয়ার ডেট নিয়ে আর এক দফা তর্ক বিতর্ক চলল। শেষমেশ যে ডেট ফিক্স হলো, সেদিন সকালে ঋষির মিটিং থাকায় ঠিক হলো রেয়াংশ তার গাড়িতে পরিবারের মহিলা সদস্যদের এবং প্রিন্সকে নিয়ে সকাল সকাল লোনাভলার উদ্দেশ্যে রওনা দেবে। রাজবীর এবং রণবীর অফিসের কিছু কাজ এগিয়ে রেখে ঋষির মিটিং শেষ হলে 3 জনে একসাথে ঋষির গাড়িতে যাবেন। শুরু থেকে এই অবধি রেয়াংশ একটা কথাও বলেনি। সে তাদের কথায় কর্ণপাত তো করছিল, তবে তাদের আলোচনায় কোনো গুরুত্ব না দিয়ে মনোযোগ সহকারে খাবার খাচ্ছিল। যেখানে পরিবারের সদস্যরা খাবার ছেড়ে আলোচনায় মত্ত, সেখানে রেয়াংশের খাবার খাওয়া শেষ। বরাবরের মতোই এবারও ফ্যামিলি ট্রিপে তারা কোনো বডিগার্ড নিয়ে যাবে না। শুধু তাই নয়, এবারের ট্রিপে পরিবারের 2 জন সদস্য অর্থাৎ সামাইরার হাজব্যান্ড আহান তার কাজের চাপ থাকায় এবং সমীর এক্সামের জন্য উপস্থিত থাকতে পারবে না। ফ্যামিলি ট্রিপে গার্ড না নিয়ে যাওয়া নিয়ে রেয়াংশ প্রতিবারই দ্বিমত প্রকাশ করে। এবারও সে বলার চেষ্টা করল, কিন্তু সে যেভাবে তাদের কথায় গুরুত্ব দেখায়নি, ঠিক সেইভাবেই তার বাবা রণভীর তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বললেন, বেশ, তবে এটাই ঠিক রইল, 5 দিন পর লোনাভলা। এতক্ষণ শুনলেন আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব 7। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।